আচ্ছা, আমরা হচ্ছে আজকে একটা ওয়েবসাইটকে কি করব, এসইও করব। এসইও কি আমরা সবাই বুঝি এখানে যারা আছেন? এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা তো হচ্ছে তার ফুল ফর্ম, বাট এটা কি মিন করে আসলে অ্যাকচুয়ালি? মানে একটা ওয়েবসাইটকে সার্চ দিলে যেন এটা উপরের লেভেলে পাওয়া যায়, সহজেই এটাকে পাওয়া যায় খুব সহজেই। মানে হচ্ছে গুগল র্যাঙ্কে বা হচ্ছে সার্চ ইঞ্জিন তো অনেকগুলো আছে, তাই না? তো সেখানে হচ্ছে মেন হচ্ছে সব থেকে গ্লোবালি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গুগল। তো সার্চ করলে যেন হচ্ছে আপনার ওয়েবসাইট বা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যাই হোক, একটা ওয়েবসাইট যেন সামনের দিকে অর্থাৎ গুগল র্যাঙ্ক হয়, গুগলের র্যাঙ্ক হয়, ফার্স্ট পেজে শো করে। তো এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার জন্য কিন্তু এটা আলাদাই হচ্ছে একটা ফিল্ড, ঠিক আছে? এটা কিন্তু ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট পার্টের ভিতরে কিছুটা ইনক্লুডেড এবং হচ্ছে বাইরে কিছুটা ইনক্লুডেড। কারণ হচ্ছে আমরা যখন কাজ করি আমাদের ইমেজ ইউজ করতেছি কোনগুলা সেগুলোর উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে আমরা যেই র কোডিং যদি করি সেখানে আমাদের H1 H2 মানে হেডিং ট্যাগগুলো ইউজ করতেছি কিনা তার উপর ডিপেন্ড করে। ইমেজের মধ্যে অলরা ট্যাগ ইউজ করলাম কিনা, তারপর হচ্ছে ইমেজের মধ্যে আরও কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে ডিটেলস থেকে তার টাইটেল ডেসক্রিপশন এগুলো আমরা চেক মানে দিচ্ছি কিনা, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য। মানে তার ভিতরে যা যাই আপনি দিচ্ছেন না কেন সব কিছুই হচ্ছে মানে তার জন্য হচ্ছে কাজ করবে, এসইও হওয়ার জন্য কাজ করবে। তো এই ক্ষেত্রে যখন ডিজাইনার বা হচ্ছে ডেভেলপার কাজটা হাতে নেবে তখন হচ্ছে তার এন্ড থেকেও কিছু কাজ আছে, এবং তার এন্ড থেকে কাজ শেষ হওয়ার পর আরেকটা জায়গা আছে সেখানে তো তার কিছু কাজ করা লাগে। এই জন্য হচ্ছে এসইওটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওটা, অন পেজ এসইওটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইটটা তৈরি করি তো তখন আমাদের কিছু এসইও করা লাগে, সেটাকে বলা হয় হচ্ছে অন পেজ এসইও। মানে হচ্ছে আমাদের ডেভেলপিং পার্টের যেই এসইওটা সেটা হচ্ছে অন পেজ এসইও। আর পরবর্তীতে আমাদের ডেভেলপিং শেষ হয়ে গেলে আমাদের আরেকটা এসইও পার্ট আছে, সেটা বলা হয় হচ্ছে অফ পেজ এসইও। দ্যাট মিনস হচ্ছে সেটার কাজটা কি, সেটা কাজটা হচ্ছে কোনো যেন আপনার রিচ বেশি হয় অর্থাৎ ভিজিটরটা বেশি যেন পায় তার জন্য হচ্ছে আপনাকে কাজ করতে হয়। এর জন্য কী করতে পারে, হতে পারে আপনাকে বিভিন্ন জায়গায় শেয়ার করা লাগবে। তারপর হচ্ছে বিভিন্ন বড় বড় যে ওয়েবসাইটগুলো আছে মানে হচ্ছে, হ্যাঁ অনেক কিছু ডিপেন্ডেন্ট আছে এখানে। অ্যালেক্সা বলে একটা কথা আছে গুগল র্যাঙ্কের মধ্যে। তো অন্যান্য যেই মানে হাই প্রোফাইল ওয়েবসাইট যারা আছে তাদের কাছ থেকে হচ্ছে আপনাকে ব্যাকলিঙ্ক নিতে হবে বা হচ্ছে অনেক জায়গায় বলা হচ্ছে জুস নিতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন যে আমার অনেক ক্ষমতা, ঠিক আছে? আমার অনেক ক্ষমতা, এখন যদি আপনারা আমার মতো ক্ষমতাবান হতে চান কি করতে হবে, আমার মানে হাত ধরতে হবে, তাই না? তাহলে কি হবে, আমার মাধ্যমে কিন্তু আপনারাও উপরের দিকে উঠবেন। ঠিক সেম ভাবে আপনি হচ্ছেন একজন মানে নিউ, আপনার একটা প্রথম একটা ওয়েবসাইট আছে, আপনার কিন্তু প্রথমে আপনি বড় হতে পারবেন না। তার জন্য কি করতে হবে, আপনাকে বড় একটা ওয়েবসাইটের হেল্প নিতে হবে। তখন কি করতে হবে, এই কারণে বড় একটা ওয়েবসাইটের হেল্পটা আপনি কিভাবে নেবেন সেটা হচ্ছে ব্যাক মানে অফ পেজ এসইওর পার্ট, তাও একটু বলতেছি। যে ওই ওয়েবসাইট থেকে আপনাকে ওই ওয়েবসাইটের ভিতরে লিংক দেওয়ার একটা সুযোগ করে দিবে, অর্থাৎ তার আপনার জন্য একটা সেকশন বা হচ্ছে একটা লাইন তার ওয়েবসাইটে থাকবে যেখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। তাতে করে কি হবে, ওই ওয়েবসাইটের যদি ডেইলি 2 মিলিয়নের উপরে ভিউ হয়, ঠিক আছে, ওই ওয়েবসাইটের ভিতর ভিজিটর যদি থাকে, সবাই কিন্তু 2 মিলিয়ন ভিজিটর থেকে অন্তত 1 মিলিয়নের ভিজিটরের ইমপ্রেশন হলো আপনার লিঙ্কের উপর পড়বে। 1 মিলিয়ন থেকে 50,000 মানুষ হলেও কিন্তু সে মানে 5 লাখ মানুষ হলেও আপনার ওইখানটাতে ক্লিক করবে। 5,000 মানুষ, 5 লাখ মানুষ ক্লিক করার পর সেখান থেকে কিন্তু অন্তত 1 লাখ মানুষ হচ্ছে আপনার পুরো ফুল ওয়েবসাইটে ভিজিট করবে। তো এই হচ্ছে মানে ফুল হেল্পটা। তো যখন এইভাবে আপনার ভিজিটরটা বাড়বে আপনার ওয়েবসাইট দ্রুত র্যাঙ্ক করবে। দ্যাটস ওয়াই হচ্ছে ওটা হচ্ছে অফ পেজ ইওর পার্ট। তো সেইখানে আমরা যাচ্ছি না, আমরা করব হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি করার সময় আমাদের এন্ড থেকে কি কি এসইও করা যায় সেই এসইওগুলাই হচ্ছে আমরা করব। তো যেহেতু হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কাজ করতেছি, তো ওয়ার্ডপ্রেস এসইও কীভাবে করে সেই জিনিসগুলো আমরা একটু চেক করবো এবং হচ্ছে দেখতেছি। আল্লাহ, যা অবস্থা! আচ্ছা, আমরা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনের নাম কি আমরা জানি সবাই, কি প্লাগইন আছে এসইওর জন্য? ইসে আপু, ওয়েবসাইটের অবস্থা খুবই খারাপ, মানে লোডই নেয় না। আর সার্ভারটা এমন একটা, সার্ভারটা মনে হয় বেশি একটা ভালো না, তাই না? আপনি ইউজ করেন কিভাবে? মানে এমনই লোড নেই সব ভাই সময়? আমার এখানে তো বেশি টাইম নিচ্ছে না। আচ্ছা, তাহলে কি আমারই সমস্যা? ফাহিম ভাই আপনারগুলো দেন তো একটু দেখি। ভাই আমারটাও স্লো কাজ করতেছে। আচ্ছা, ভাই প্লাগইনের নাম কি অল ইন ওয়ান এসইও প্যাক?
অল ইন ওয়ান এসিও প্যাক আছে, এসিও ইয়োস্ট আছে, আরও একটা আছে, অনেকগুলোই আছে। তো আমরা ইয়োস্টও দেখবো, সাথে হচ্ছে আরও যে এই একটা দেখলেই হয়ে যায় আর কি, বাকিগুলো তো হচ্ছে প্রসেসিংটা একদম হুবহু সেম। আপনি একটাতে যেই কাজ করতে পারবেন বাকিগুলো তো সেম অপশনগুলো রেখে দিছে। তো মানে আপনার মাল্টিপল প্লাগইনের ওরকম প্রয়োজন হয় না যে আপনার এটা দিয়ে কাজ করলাম ওইটা দিয়েও কাজ করে, আপনি যে কোনো একটা প্লাগইন নিয়ে কাজ করলেই পারেন। তো এখানে আসলে ওরকম বাধা ধরা নিয়ম নেই যে আপনাকে মানে দুইটা ইউজ করলে আপনি মানে আপনার স্কোর ভালো হবে। যেমন হচ্ছে আমরা স্পিড অপটিমাইজেশন করতে গেলে মাল্টিপল প্লাগইন যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের স্পিড স্কোরটা খুব ভালো হয়, কিন্তু এসিওর ক্ষেত্রে ওরকম না, আপনাকে একটা প্লাগইন ইউজ করলেই আপনার জন্য এনাফ। আচ্ছা, আমরা এখানে লিখি হচ্ছে এসিও, এসিও লিখলেই হচ্ছে চলে আসবে। আমরা ইউজটা নিয়ে কাজ করব, কারণ হচ্ছে এটা অনেক বেশি কি বলে অনেক বেশি ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে সব থেকে পপুলার এবং হচ্ছে ক্লায়েন্টরা এটাই চায় এবং মানুষ এটার নামই বেশি জানে। অল ইন ওয়ান এসিও প্যাকটা নতুন আসছে কিন্তু রেসপন্স খুবই ভালো, আপনারা ওইটাও ট্রাই করতে পারেন। তবে আমার মনে হয় না দেখানো লাগবে, কারণ ওইটাতে যা যা অপশন আছে এখানে ঠিক তাইতেই অপশন। ও যে যে ইস্যুগুলো যেভাবে সলভ করতে হয় আপনাকে ঠিক সেম সেম ইস্যুগুলোই সলভ করতে হবে। তো মানে এখানে প্লাগইনের সাথে তেমন কোনো ডিফারেন্স নাই, ওইখানে হয়তো বা শুধু ইন্টারফেসটার কিছুটা মানে পার্থক্য আছে এই আর কি। ভাইয়া আপনার নেট স্লো, আমি তো হচ্ছে গিয়ে ইয়া করছি, আমার সার্চে এসে পড়তেছে। আমার নেটের কথা বলে লাভ নাই, এ হচ্ছে মানে কি বলবো, আমার কিছু বলার নাই আমার নেট সম্পর্কে কথা, কারণ মাঝে মাঝে খুব ভালো সার্ভিস দেয়, মাঝে মাঝে আবার একেবারেই থাকে না, আবার থাকলেও মানে না থাকার মতোই। আচ্ছা, তো এখানে দেখেন এসইও ইউজড আছে, আর একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, এইটা অনেক ভালো এবং হচ্ছে এসইও ইউজড অনেক ভালো, এটা অনেক ভালো। এটা হচ্ছে 5 মিলিয়ন প্লাস হচ্ছে তার ইনস্টলেশন আছে, এটা 2 মিলিয়ন, আর এটা হচ্ছে মানে 5 লাখ। তবে এটা খুবই ভালো রেসপন্স করতেছে এখন, আর তার অপশনগুলো খুবই ইজি, বেটার দ্যান এসইও ইউজড, কারণ হচ্ছে এটার সাথে আপনি এলিমেন্টের মাধ্যমে ওটাকে আপনি এসইও বা মানে এডিট করতে পারবেন, ঠিক আছে। মানে যে কাজটা করা যায় সেটা এলিমেন্টের থ্রুতেও করা যায়, এলিমেন্টের অপশনের মাধ্যমে। আবার এইখানে আপনার অল ইন ওয়ান এসইও প্যাক আর হচ্ছে ইউজড এসইও যা আছে ওদের হচ্ছে ভিউটা আবার অন্যরকম। তো তিনটার ভিউ সেম, কিন্তু এখানে আবার এক্সট্রা একটা অপশন আছে কি আপনার এলিমেন্টের সাথে কম্পিট করে খুব ভালো, ঠিক আছে, তাদের হচ্ছে একটা ভালো রিলেশন আছে এই জন্য। তো ওইখানে আমরা দেখবো, ওইটা আমরা পরবর্তীতে ইনস্টল করে দেখতে পারি, সমস্যা নেই। তবে আমরা আপাতত হচ্ছে এসি ইউজ যেটা মানুষ যেটা সব থেকে বেশি পছন্দ করে আমরা সেটা নিয়ে কাজ করলেই ভালো। আর অল ইন ওয়ান এসিও প্যাকটা আপনারা দেখতে পারেন, একদম ইজি, একই রকম, আর কিছু না। মানে এখানে যা বলবো একটাতে যা বলবো ওইটাগুলো তার বলার দরকার নেই, ওগুলো তেমনি হয়ে যাবে। ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর এখানে দেখবেন হচ্ছে একটা নতুন একটা পপ আপ চলে আসবে এবং সেইখানে আপনাদের কিছু ইনফরমেশন ফিল আপ করার কথা বলবে, যদি না করে তাহলেও অপশন আছে, প্রথম ইনস্টল করলে থাকে। আচ্ছা বাদ দিয়ে, এটা আমাদের লাগবেই না। আচ্ছা এটা আচ্ছা, তো দেখেন আমরা যখন এটা ইনস্টল করলাম অল ইন ইউজড এসিও, আমাদের কোনো কিছু আসে নাই, আমাদের প্লাগইনসের মধ্যে নিয়ে আসছে, মানে হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে প্লাগইন। এই যে দেখেন এসিওর জন্য হচ্ছে একটা অপশন এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা কি করব, এখান থেকে এসিওতে ক্লিক করে এবং এখান থেকে আমাদের এই জিনিসগুলোকে সেটিংসগুলোকে ফিক্সড করে দেব। তো প্রথমেই যাচ্ছি হচ্ছে এসিওতে, যেহেতু এসইও করতে হবে এবং হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন নামে কিছু কথা আছে, অর্থাৎ গুগলের সাথে আপনার ওয়েবসাইটের একটা কানেকশন কিন্তু লাগবে, তাই না? তো সেটা ছাড়া কিন্তু হবে না, অর্থাৎ হচ্ছে গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটাকে পাইয়ে দিতে হবে, অর্থাৎ আপনার গুগল ওয়েবমাস্টার টুল, গুগল সার্চ ইঞ্জিন যে টুলস আছে সেই টুলের সাথে হচ্ছে আপনার ওয়েবসাইটের কানেকশন থাকতে হবে, তাছাড়া আপনি গুগল র্যাঙ্ক করাবেন কোথায়? আগে হচ্ছে তার জায়গায় গুগল সার্চ কনসোলের মধ্যে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে, তার সাথে আপনার কানেক্টেড হতে হবে, তারপর হচ্ছে আপনি তাকে গুগলকে ইউজ করে আপনি বিজনেস করতে পারবেন, এসিও তখন হবে, তার আগে হবে না। দ্যাটস ওয়াই কিন্তু হচ্ছে আমাদের আগে এসিও ইউজডের সেট আপটা আমাদের করে নিতে হবে। তো এইখানে আমাদের দেখেন যেটা আসতেছে, ড্যাশবোর্ড আসছে, একটা ফিচার নামে একটা অপশন আছে এবং হচ্ছে ওয়েবমাস্টার টুল নামে একটা অপশন আছে। আমরা একটু ড্যাশবোর্ডে ক্লিক করি, দেখি কী কী অপশন আমাদের দেয় প্রথম দিকে। তারপর হচ্ছে আমরা সবগুলো অপশনই আমরা চেঞ্জ করব এবং হচ্ছে দেখব আমাদের যেটা যেটা রিকোয়ার্ড।
লোডিং টাইম খুবই কম। আচ্ছা, একটা মিনিট, আমি আমার ফোনটা নিয়ে আসি, ডাটা দিয়ে ক্লাস নিতে হবে, এভাবে হবে না। ঠিক আছে। ভাইয়া মাইক্রোফোন অফ মনে হয়। হ্যাঁ, মাইক্রোফোন অফ। দেখেন, এবার আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে যেটাগুলো আসতেছে প্রবলেমসের নোটিফিকেশন 1, এই জিনিসগুলো হচ্ছে মানে হচ্ছে যেটা বলে ওর প্রিমিয়াম অফারগুলো নেওয়ার জন্য, সেগুলোর জন্য। তো আমাদের এইখানে কোনো কাজ নেই। এবং হচ্ছে ফিচারে যদি যাই, ফিচারে গেলে এসইও অ্যানালিটিক্স এগুলো অন করে দিতে হবে, রিডেবিলিটি অন করতে হবে, মানে কোন কোন জিনিসগুলো আপনার এসইও করা লাগবে সেই জিনিসগুলো। এসইও অ্যানালাইসিস অর্থাৎ হচ্ছে আপনার কেমন এসইও হচ্ছে সেটা দেখানোর জন্য। অর্থাৎ এইখানে দেখবেন উপরে যে এখানে সব কিছুর মধ্যে এখানে একটা গ্রিন কালার, রেড কালার এবং অরেঞ্জ কালার শো করবে, মানে হচ্ছে পারফরমেন্স শো করবে। তো সেটা অন থাকবে। রিডেবিলিটি মানে হচ্ছে আপনার কন্টেন্ট যে দিচ্ছেন সেই কন্টেন্টগুলো ঠিকঠাক মতো মানে অ্যাপ্রোপ্রিয়েট হলো কিনা, এসইও ফ্রেন্ডলি হলো কিনা সেটা দেখাবে। তারপর হচ্ছে কর্নার স্টোন কন্টেন্ট, তারপর হচ্ছে টেক্সট লিঙ্ক কাউন্টার, কয়টা লিঙ্ক আছে আপনার টেক্সটের ভিতর সেই জিনিসগুলা, সাইট ম্যাপ আপনি মানে এসইও করবেন কিনা, এই জিনিসগুলোর অপশন এখানে আছে। ঠিক আছে। তো আর কিছু দরকার নেই, যেমনটা আছে তেমনটাই থাকুক। আমরা হচ্ছে যেটা করব, আমাদের ওয়েবসাইটটাকে হচ্ছে আমাদের যে গুগল সার্চ ইঞ্জিন আছে সেই গুগল সার্চ ইঞ্জিনের সাথে হচ্ছে আমরা এখন কানেক্টেড করব। ঠিক আছে। বাইদু আছে, বিং আছে, এগুলোর দরকার হবে না, আমরা হচ্ছে গুগলের জন্যই কাজ করব। তো আমরা গুগল সার্চ কনসোলে এখানে ক্লিক করি, ওদের লিঙ্ক দিয়ে আছে এখানে, আপনি ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনি নিতে পারবেন। তো কি নিব আমরা সেটা একটু দেখি। প্রথমে হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে, দ্যাটস ওয়াই হচ্ছে রিকমেন্ডেড মেথড, এইখানে আমরা যাই। ডাউনলোড HTML ভার্সন কীভাবে আপনি কানেক্ট করতে পারেন সেই জিনিসগুলো দেওয়া আছে। প্রথমে হচ্ছে আপনাকে জিমেল দিয়ে কিন্তু লগ ইন করতে হবে, তারপর হচ্ছে বাকি কাজ। তো অল্টারনেট মেথডে যাই, এখানে হচ্ছে HTML ট্যাগ আছে, এখানে ক্লিক করেন। তারপর দেখেন একটা ট্যাগ আপনাকে দিয়ে দিচ্ছে, এই ট্যাগটাকে বলা হচ্ছে মেটা ট্যাগ। এই মেটা ট্যাগটাকে আপনাকে হেডের ভিতরে নিয়ে রাখতে হবে। যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখন আমরা হেডের ভিতরে হেডার ফাইল আমরা এডিট করতে যাব না। আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে দেখেন এই পুরো জিনিসটাকে দেখেন কপি করা যায় কিনা। যদি যায়, যাচ্ছে না, কারণ হচ্ছে কি পুরোটা অল সিলেক্ট হয়ে যায়। অপশনটা এইভাবেই দেওয়া। আমরা এটাকে ফুল অল কপি করি, আমাদের কোনো একটা জায়গায় আমরা পেস্ট করি। তারপর হচ্ছে যে কন্টেন্টের ভিতরে যে কোডটুকু আছে, মানে একটা কোড আছে এপিআই কোডের মতো, ওই কোডটাকে আমরা এখান থেকে কপি করলাম। জাস্ট মানে ওই কন্টেন্টের ভিতরে, কমার ভিতরে, কোটেশনের ভিতরে যা যা আছে ওই জিনিসগুলো। তারপর সেই জিনিসগুলোকে এনে হচ্ছে আমরা গুগল ভেরিফিকেশন কোডের ভিতরে আমরা এখানে পেস্ট করব। তারপর হচ্ছে সেভ চেঞ্জেস, দেখবো যে এটা আমাদের, তখন আমাদের গুগল এই যে ওয়েবমাস্টার টুল আছে, ঠিক আছে, ওয়েবমাস্টার সেন্টার, এইটার সাথে হচ্ছে আমাদের এটা কানেক্টেড হয়ে যাবে। যদি কানেক্টেড হয়ে যায় দেন হচ্ছে আমরা এসইও করতে পারবো। তার আগে কিন্তু আমাদের এসইও করে মানে কোনো লাভই হবে না, কারণ গুগলের সাথে, গুগল আমাকে চেনেই না, সে আমার এসইও কী করবে, তাই না? তো প্রথমে হচ্ছে গুগলের সাথে আপনাকে একটা কানেকশন তৈরি করতে হবে, সেটা হচ্ছে এইভাবে। ওকে, তো দেখি এখানে আমাদের যদি সাকসেসফুলি দেখায় তাহলে তো খুবই ভালো কথা, হয়ে গেছে। কানেক্টেড, তার মানে হচ্ছে সেটিংস আমাদের হয়ে গেল, আমাদের গুগলের সাথে আমাদের ওয়েবসাইট আমরা সেট করা হয়ে গেছে, ডান। এইবার হচ্ছে আমাদের ওয়েবসাইটে কি কি জিনিসগুলো আমরা এসইও করব, আমাদের কন্টেন্ট বলতে কি কি,
যদি পার্সোনাল ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রত্যেকটা পেজে যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলোকে এসইও করা লাগবে। তারপর হচ্ছে পোস্ট যদি আমরা করি সেই পোস্টগুলোকে এসইও করা লাগে। আর হচ্ছে ইমেজ যদি আমরা ইউজ করি, প্রোডাক্ট ই কমার্স সাইট যদি হয়, প্রোডাক্টগুলোকে আমাদের এসইও করা লাগে। মানে আমরা যাই কিছু এখানে ইনপুট দিব না কেন সবগুলোকে হচ্ছে আমাদের এভাবে এসইও করতে হবে। এখন কীভাবে এসইও করবো সেটাই দেখেন। তো প্রথমেই ধরেন হচ্ছে আমরা পেজগুলোকে এসইও করি, যে আমাদের পেজগুলোকে আমরা এসইও করতে চাচ্ছি। তো আমরা পেজে যাচ্ছি, অল পেজেসে যাই। এখান থেকে পেজেসে যাওয়ার পর নিচের দিকে আসেন, দেখেন এখানে কোনো পেজে আচ্ছা লোড হচ্ছে না। দেখেন দুইটা পেজ আছে, একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে ব্লগ পেজ, এবং এইখানে দেখেন তাদের হচ্ছে একটা মার্ক দিচ্ছে, এবং মার্কসগুলো কিন্তু এখনও কোনো কালার পাচ্ছে না। কালারগুলো আমাদের আসবে হয়তো বা লোড নেওয়া শেষ হলে। ওকে, দেখি কোনো কালারই নেই, মানে হচ্ছে স্কোর আমাদের একেবারে 0 আর হচ্ছে একেবারে কম। আমরা হচ্ছে এই এডিট পেজে ক্লিক করি, আমাদের হোম পেজটাকে আমরা এডিট করি, এবং হচ্ছে আমাদের এই হোম পেজের জন্য এইখানে যে কালারগুলো আছে, ডটগুলো আছে, ডটগুলোকে আমরা কালারফুল করবো, অর্থাৎ গ্রিন কালার নিয়ে আসবো, কারণ এগুলো এখন পর্যন্ত কোনো কালারই পাচ্ছে না। তো দেখি আমাদের পেজগুলো এসইও করব। মেইনলি হচ্ছে পেজের কন্টেন্টগুলোকে এসইও করতে হবে। আগে দেখি পেজগুলোকে এসইও করে। লোড নিচ্ছে। দেখি এবার একটু পাই কিনা স্পিড। আচ্ছা, আগের থেকে ভালো, দ্রুত কাজ করতেছে। আচ্ছা, যেটা বললাম যে আমাদের পেজগুলোকে আমরা এসইও করব, পোস্টগুলোকে এসইও করব, প্রোডাক্টগুলোকে এসইও করব। এগুলো এসইও করলেই হচ্ছে আমাদের সবগুলো কাজ হয়ে যায়, আমাদের পুরো ওয়েবসাইটেই এসইও হয়ে যাবে। তো এইখানে আসেন, দেখেন নিচের দিকে আসার পর আমাদের একটা নতুন একটা অপশন তৈরি হবে এসইও ইউজটার জন্য, এবং সেখানে হচ্ছে আপনার এসইও কেমন, রিডেবিলিটি কেমন, হ্যাঁ সব জিনিসগুলোই হচ্ছে আপনার এখানে মানে দেখাচ্ছে, ঠিক আছে, এবং দেখাবে, এবং আপনার অপশন দিবে যে আপনি কিভাবে এই জিনিসগুলোকে এসইও করবেন তার উপর। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা কিসের উপর সেটা আমাদের একটু দেখতে হবে, কারণ তার উপর কিন্তু আমাদের ফোকাস কিওয়ার্ড, মানে একটা মেইন কিওয়ার্ড লাগবে। যেমন হচ্ছে আমরা যদি কোনো ফোনের জন্য যদি কোনো ওয়েবসাইট তৈরি করি, তার জন্য ফোনের একটা নাম থাকবে অবশ্যই, ঠিক আছে, যে নামটা হচ্ছে তার ফোকাস কিওয়ার্ড থাকবে, বা মোবাইল ফোন এমন কিছু একটা থাকবে। তো এখানে হচ্ছে ওয়েবসাইটে আমরা দিতে পারি হচ্ছে আপনার কিওয়ার্ড হচ্ছে ইসরাত জাহান, যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট আমরা এইভাবে দিতে পারবো। আমরা হচ্ছে ইসরাত জাহান নামটাকে হচ্ছে কপি করি, এইখানে আসি, এটাই হচ্ছে আমাদের ধরেন ফোকাস কিওয়ার্ড। দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু প্রথমে ছিল হচ্ছে মানে কিছুই ছিল না, এবার কিন্তু একটু কালারফুল হচ্ছে, মানে এখন হচ্ছে যেটা বলে অরেঞ্জ কালার, মানে রেড না বাট অরেঞ্জ, মানে গুড, ভালো না, খারাপ না, তবে ভালো কিন্তু বেটার না, এরকম একটা সাইন হচ্ছে এই ব্লু কালারটা দিয়ে শো করে। আমরা ফোকাস কিওয়ার্ডটা দিলাম হচ্ছে ইসরাত জাহান। তারপর হচ্ছে আমাদের মোবাইল ভার্সনে কেমন ভিউ দেখাবে এবং হচ্ছে ডেস্কটপ ভার্সনে কেমন ভিউ দেখাবে, মানে গুগলে সার্চ করার পরে আমরা সেই জিনিসগুলো এখানে দেখতে পারবো। তো এটা হচ্ছে একটা অবস্থা। তারপর এইখানে আসার পর এসইও টাইটেল, অর্থাৎ যখন গুগলে আপনাকে সার্চ করা হবে ইসরাত জাহান নামে, তখন আপনার ওয়েবসাইটটার কেমনভাবে শো করবে। যেমন হচ্ছে এখানে আমি কিছু দিয়ে একটা সার্চ করি, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন লিখে হচ্ছে সার্চ করি, ঠিক আছে। যখন আমি সার্চ করবো দেখবো যে অনেক ধরনের ওয়েবসাইট আমাদেরকে রিকমেন্ড করতেছে। দেখেন এখানে টাইটেল দেখতে পাচ্ছেন, অফিসিয়াল সাইট, ডাউনলোড নাও, এমন কিছু লেখা দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে এসইও টাইটেল, অর্থাৎ আপনার যেই টাইটেলটা গুগলে সার্চ করার পর প্রথমে শো করবে, অর্থাৎ বড় করে শো করবে, সেটাকে বলা হয় এসইও টাইটেল। আমাদের এসইও টাইটেলটা কেমন হবে তার উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু। তো যেহেতু এটা পোর্টফোলিও ওয়েবসাইট, আমরা কি বলতে পারি, এখানে এসইও টাইটেলটা কেমন হওয়া উচিত, টাইটেল থাকবে, পেজের নাম থাকবে, সেপারেটর থাকবে, তারপর হচ্ছে সাইট টাইটেল থাকবে। সাইট টাইটেল আবার কোনটা, আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে করে আসি না, এই যে এডিট কোথায় যেন হোম লেখা যেইটা, এটা কিন্তু আমাদের সাইট টাইটেল। তারপর হচ্ছে ট্যাগলাইন, ওই জিনিসগুলো কিন্তু আমরা দিই। তো আমরা এখানে হচ্ছে যে টাইটেলটা এখন পাচ্ছে সেটা হচ্ছে বাই ডিফল্ট ভাবে যে এডিট স্ন্যাপেট, ঠিক আছে, এখান থেকে পাই, অর্থাৎ পেজের টাইটেল পেয়ে যাবে অটোমেটিক, পেজের নাম পেয়ে যাবে অটোমেটিক, সেপারেটর পেয়ে যাবে, এবং হচ্ছে সাইট টাইটেল পেয়ে যাবে, এগুলো অটোমেটিক পায়। এটার একটা অপশন এখানে তৈরি করা দেওয়া আছে, আপনি যদি চান এখান থেকে রিমুভ করতে পারেন, বা আরও চাইলে আপনি এখান থেকে ট্যাগলাইন, সেপারেটর, তারপর হচ্ছে সাইট টাইটেল আর অনেক কিছু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন।
ঠিক আছে, যদি দেন আপনার এই টাইটেলটা সেইভাবেই শো করবে। যেমন হচ্ছে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ হচ্ছে আপনার ওয়েবসাইটের ট্যাগ লাইন, সেটাই হচ্ছে এখানে শো করলো। দেখলেন, এটা বাদ দিয়ে দিচ্ছি, দেখেন নাই কিছু নাই, সাইট টাইটেলও আমি বাদ দিয়ে দিচ্ছি। শুধুমাত্র হচ্ছে আপনার হোম পেজের নামটা আছে, টাইটেল নাই কোনো পেজের, দ্যাটস ওয়াই কোনো টাইটেল শো করতেছে না। সেপারেটার একটা দেয়া আছে হাইফেনের মতো, তারপর আপনি চাইলে এখানে ইনসার্ট ভেরিয়েবল দিয়ে হচ্ছে আপনি দিতে পারেন। যেমন সাইট আমরা একটা সেপারেটার দেওয়া আছে, আমরা ট্যাগলাইন দিচ্ছি। এই যে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ হচ্ছে আমাদের ওয়েবসাইটের ট্যাগলাইন, এই ট্যাগলাইনটা আসে কোত্থেকে, দেখবেন কোত্থেকে, আমরা অ্যাপেনেস থেকে কাস্টমাইজে যেও আমরা চেঞ্জ করি, আবার হচ্ছে আমাদের সেটিংসের ভিতরেও আছে। আমি যদি এখান থেকে জেনারেল অপশনে চাই, ওপেন করে এখানে, সেইখানে হচ্ছে আমাদের আছে। আবার কাস্টমাইজ অপশনে গেলেও হচ্ছে আপনি ট্যাগলাইন বা ওই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। এইখানে আসেন, দেখেন নিচের দিকে, এই যে ট্যাগলাইন কি মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এখানে দিতে পারেন যে হচ্ছে প্রফেশনাল ওয়েব ডেভেলপার, প্রফেশনাল বানান ভুল, ঠিক আছে, প্রফেশনাল ওয়েব ডেভেলপার হচ্ছে আপনার ওয়েবসাইটের ট্যাগলাইন। আবার এইখানে আপনি লিখতেছেন হচ্ছে আপনার নামটা, যে ইসরাত জাহান, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সাইট টাইটেল, এটা হচ্ছে ট্যাগলাইন। জাস্ট সেভ করেন এখানে একটু, তারপর দেখবেন এইখানে আসার পর আপনার এখানে একটা কিছু চেঞ্জ আসতেছে, অর্থাৎ এখানে হোম লেখা শো করবে না, আপনার নাম শো করবে, পেজ নেম শো করবে, তারপর হচ্ছে ইসরাত ওই লেখাটা শো করবে। আমরা একটু এখানে রিলোড দিচ্ছি, ঠিক আছে, এটা দেখার জন্য, তাহলে আমরা দেখতে পারবো ভালো করে আরও যে আসলে ব্যাপারগুলো কী। তো প্রত্যেকটা পেজে এভাবে করতে হবে, তারপর পোস্টও করা লাগে, সেম প্রসেস, একই জিনিস। তো এবার আমরা হচ্ছে আবার ফোকাস কিওয়ার্ডটা দিই, ইসরাত জাহান, ঠিক আছে, এখানে একটু কালার চলে আসছে এবার। আর পেজ টাইটেল কোনটা আছে, হোম ইসরাত জাহান, আমরা এখান থেকে এই জিনিসগুলোকে কেটে দিই, সাইট টাইটেল দেওয়া আছে, আমরা ইসরাত জাহান, এখানে হচ্ছে ট্যাগলাইনটা যদি আমরা অ্যাড করে দিই, তাহলে দেখবো যে হচ্ছে প্রফেশনাল ওয়েব ডেভেলপার চলে আসছে। তবে ট্যাগলাইনের আগে একটা সেপারেটর দেওয়া উচিত, এখানে ইনসার্ট ভেরিয়েবলের পর একটা সেপারেটর দেন, তারপর হচ্ছে আপনি আরেকটা ভেরিয়েবল দেন, ইনসার্ট ভেরিয়েবল ট্যাগলাইন। এইবার দেখেন একটা কিন্তু স্কোরটা কিন্তু আস্তে আস্তে মানে গ্রিন হচ্ছে, ঠিক আছে, মানে এটা কিন্তু অরেঞ্জ কালার আছে, আর একটু কাজ করতেছে। আমরা ইনসার্ট ভেরিয়েবল দিচ্ছি, আরেকটা হচ্ছে সেপারেটর দিই, ঠিক আছে। তো দেখেন এবার কিন্তু গ্রিন হচ্ছে, মানে আপনার এসইও টাইটেলটা এবার হচ্ছে পারফেক্ট। আপনাকে যখন কেউ গুগলে সার্চ করবে, আপনার এই জিনিসগুলো দেখতে পারবে যে ইসরাত জাহান প্রফেশনাল ওয়েব ডেভেলপার, কিন্তু প্রথমে হোম লেখাটা আছে, এটা লেখাটা কিন্তু মানে দেখতে ভালো লাগে না। আপনার যদি প্রয়োজন হয় আপনি পেজটাকে রিমুভ করে দেন, দেখবেন এখান থেকে চলে যাবে, টাইটেলটাও রিমুভ করে দেন, চলে গেছে, সেপারেটরটাও চেঞ্জ করে দেন, দরকার নাই। মানে ইসরাত জাহান প্রফেশনাল ওয়েব ডেভেলপার গুগলে সার্চ করার পর আপনাকে হচ্ছে এইভাবে শো করবে, বোঝা যাচ্ছে? এটাকে বলা হয় হচ্ছে আপনার এসইও টাইটেল। যদিও গ্রিন হয়ে আছে, আমরা একটু এখান থেকে আবার নতুন করে অ্যাড করি, সেপারেটর কল করি, এবং হচ্ছে এখানে যাওয়ার পর আমরা এখানে লিখে হচ্ছে পেজ টাইটেল, লিখে দেওয়া যাবে, কাস্টমও দেওয়া যাবে, কাস্টমও দিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে অটোমেটিক পেয়ে যাবে, যতগুলো পেজ ক্রিয়েট করবেন সবগুলো পেজের মানে ট্যাগলাইন হয়ে যাবে এরকম। প্রথমে সাইট টাইটেল শো করবে, তারপর সেপারেটর শো করবে, ট্যাগলাইন শো করবে সেপারেটর, তারপর হচ্ছে সেপারেটর পর হচ্ছে আবার মানে প্যারেন্ট টাইটেল বা পেজ টাইটেল যাই বলেন না কেন, এই জিনিসগুলো শো করবে। যে এখান থেকে যান, মানে আপনি কিছু চাইলে আবার এক্সট্রা মেসেজও পাঠাতে পারবেন, যেমন হচ্ছে পেজ টাইটেল বা হচ্ছে প্রফেশনাল ওয়েব ডেভেলপার, আপনি বলতে পারেন যে হচ্ছে আর কি ওয়েব ডেভেলপার, এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার, এটাও লিখতে পারেন আপনি এইভাবে, মানে একটু লিখে দেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার, এইভাবে বলে দিতে পারেন। দেখেন এবার কিন্তু আপনার ব্যাপারটা অন্যরকম আসতেছে, গুগলে সার্চ করার পর এরকমভাবে দেখাবে। এটা হচ্ছে এসইও টাইটেল। তারপর হচ্ছে কিছু আসে যে স্ল্যাগ মানে হচ্ছে আপনার ওই জিনিসটাকে হচ্ছে আরেকটু ছোট করে দেখাবে, তো ওই জিনিসগুলা, তো স্ল্যাগটা আপনি দিতে পারেন বা হচ্ছে আপনি নিজের মতো করে দিতে পারেন, ইসরাত জাহান, দরকার নেই এটার, ঠিক আছে, স্ল্যাগটার জন্য এরকম কোনো কিছু ম্যাটার করে না। এবার আসছে হচ্ছে ম্যাটা ডেসক্রিপশন। ম্যাটা ডেসক্রিপশন মানে হচ্ছে যে প্লিজ প্রোভাইড এ ম্যাটা ডেসক্রিপশন এন্টার বাই এডিটিং স্ন্যাপেট বিলো ইফ ইউ ডিডন্ট গুগল ট্রাই টু ফাইন্ড ইট অ্যান্ড রিলেভেন্ট পার্ট। এই কথাটার মানে হচ্ছে আপনাকে বলতেছে যে গুগলে যখন সার্চ করে আপনি কিন্তু একটা শর্ট ডেসক্রিপশন পান এখানে, যেমন হচ্ছে যে প্লাগইনস wordpress.org, এই যে প্লাগইন ফোরাম এক্সটেনশন অ্যান্ড মডিফিকেশন সার্চ ফর, এই যে কথাটা, এগুলোকে বলা হয় হচ্ছে ম্যাটা ডেসক্রিপশন। অর্থাৎ আপনাকে যখন গুগলে সার্চ করাবে আপনিও তো চাইবেন যে একটা মেসেজ মানুষকে শো করানোর জন্য, যদি সেটা চান আপনাকে অবশ্যই হচ্ছে এখানে ম্যাটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে।
যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট থেকে ডিরেক্টলি এখানে অটোমেটিক আনতে চান, সেক্ষেত্রে আপনাকে ওই যে ভেরিয়েবল কল করে আপনি এখান থেকে মানে আনতে পারেন। যদি না চান সেক্ষেত্রে হচ্ছে আপনি নিজের মতো করে আপনি লিখতে পারেন। যেমন হচ্ছে ইসরাত বা হ্যালো, এভাবে আপনার নামটা লিখবেন, ইসরাত যেটা আর কি নাম, আপনার টাইটেলটা হ্যালো দিস ইজ ইসরাত জাহান, এইভাবে a professional web developer in বাংলাদেশ, মানে একটা কিছু আমি দিচ্ছি। তারপর হচ্ছে আপনার মানে সম্পর্কে কিছু কথা লিখবেন, যেমন হচ্ছে আই ওয়ার্ক, আমি একটু দেখাচ্ছি যে এটা গ্রিন হওয়া পর্যন্ত লিখব। আই ওয়ার্ক সিন্স 2000, আমি দিচ্ছি হচ্ছে 16, মানে 4 বছর ধরে কাজ করতেছেন, 16 in local and international marketplace। ঠিক আছে, এইভাবে যখন আপনি লিখতেছেন এই কথাটা কিন্তু দেখেন আপনার এখানে চলে আসছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটকে যখন সার্চ দেওয়া হবে আপনাকে, যদি আপনি গুগল র্যাঙ্কে যদি র্যাঙ্ক করেন সেই ক্ষেত্রে আপনার টাইটেলের পর আপনার এখানে শো করবে হ্যালো দিস ইজ ইসরাত জাহান, এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার ইন বাংলাদেশ সিন্স ওয়ার্ক সিন্স 2016 ইন লোকাল মার্কেট অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো খুব শর্ট করে হচ্ছে আপনি এখানে লিখতে দিতে পারেন আপনার মেটা ডেসক্রিপশনটা, এটা আপনার হচ্ছে এই জায়গাটাতে শো করে। যদি চান আপনি কাস্টমলি সব পেজের জন্য আলাদা আলাদা লিখতে পারেন, আর যদি কাস্টমলি লিখতে না চান, আপনি যদি অটোমেশন চান সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই পেজের টাইটেল ডেসক্রিপশন যা থাকবে এখান থেকে ইনসার্ট ভেরিয়েবল দিলে অটোমেটিক পেয়ে যাবে। ঠিক আছে, ডেসক্রিপশন কল করলে অটোমেটিক পেয়ে যাবে। এবার আসুন হচ্ছে এসইও অ্যানালাইটিক্সের মধ্যে, এইটা গেল হচ্ছে আমাদের ভিউ বা হচ্ছে আমাদের গুগল সার্চ করার সময় আমাদের কি দেখবে সেটা। এসইও অ্যানালাইটিক্স এক্সপেন্ড করেন, দেখেন এখানে কি কি লেখা আছে, অ্যাড সিনোনিম, অ্যাড রিলেভেন্ট, এগুলো হচ্ছে খুবই মানে পোর্ট দেখাচ্ছে, দরকার নেই আমাদের দেখা। আমাদের এইখানে দেখেন কিছু জিনিস দেখাচ্ছে যে আউটবাউন্ড লিঙ্ক 0, তারপর হচ্ছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন 0, মানে এগুলো একদম পুরো রেড, খুবই খারাপ অবস্থা। এটাতে হচ্ছে তো মানে আরও খারাপ, মানে একটু ভালো, আর এটাতে কোনো কথাই নাই। তারপর নিচেরগুলো হচ্ছে ভালো, যেমন হচ্ছে ইন্টারনাল লিঙ্ক দেওয়া আছে, কি ফ্রেজ লেন্থ দেওয়া আছে, এগুলা কি সেগুলোকে একটু বুঝি। আমি নিচে থেকে আসি, এসইও টাইটেল উইথ। এসইও টাইটেল উইথ হচ্ছে আপনি যে আমরা এসইও টাইটেলটা দিলাম প্রফেশনাল ওয়েব ডেভেলপার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার, এটা এসইওর জন্য খুবই ভালো এবং সেটাকে বলতেছে গুড। টেক্সট লেন্থ, আপনি যে ওয়েবসাইটে যে টেক্সটগুলো ইউজ করছেন সেগুলোর লেন্থ কেমন, আমাকে রিকমেন্ড করা হচ্ছে 566 ওয়ার্ডের জন্য, আপনি তার থেকে বেশি লিখছেন, এই জন্য আপনাকে হচ্ছে টেক্সট লেন্থের মধ্যে আপনাকে গ্রিন মার্ক দিচ্ছে এবং হচ্ছে গুড জব বলতেছে। প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ, আপনি ইসরাত জাহান কথাটা লিখছেন, আপনার ওয়েবসাইটে কথাটা আছে, এবং হচ্ছে আমি যেটা করলাম কিওয়ার্ড হিসেবে ইসরাত জাহানকে কল করলাম এবং হচ্ছে সেটাকে মেটা ডেসক্রিপশনে দিলাম, সব জায়গায় দিলাম, আমার এখানে গ্রিন চলে আসছে। মেটা ডেসক্রিপশন লেন্থ যেটা দিলাম, এই যে কথাটা আমি লিখে রাখলাম, এই কথাটা এটাও খুব ভালো, এবং এটা কতটুকু হওয়া উচিত সেটাও আপনাকে বলে দেয়, যেমন হচ্ছে অ্যাপারেন্স ইন মেটা ডেসক্রিপশন দরকার নেই, এবং কি ফ্রেমস মেটা ডেসক্রিপশন, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, অর্থাৎ মেটা ডেসক্রিপশনে আপনার যেই প্রধান কিওয়ার্ডটা থাকবে, মেইন কিওয়ার্ড, সেই মেইন কিওয়ার্ডটাকে অবশ্যই ফোকাস করতে হবে। আমি যদি এখান থেকে ইসরাত জাহান কথাটাকে যদি রিমুভ করে দিই, দেখবেন ওইখানে একটা ওইটা রেড হয়ে যাবে। দেখেন এবার নিচের দিকে আসেন, আচ্ছা ওইটা নাই, এই যে মেটা ডেসক্রিপশন লেন্থও ছোট হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে, এবং হচ্ছে কি ফ্রেজ ইন্ট্রোডাকশনটা খারাপ হয়ে গেছে। কোথায় যেন কি ফ্রেজের ভিতরে হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশনের মধ্যে কি ফ্রেজ নাই, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন আমি তো কেটে দিছি। আচ্ছা এখানে এটা সেভ দিলে হয়তো আবার চেঞ্জ হয়ে যেত। তো ইসরাত জাহান কথাটার জন্য কিন্তু এখানে কিছু জিনিস চলে আসছে, মানে রেড হয়ে গেছে। আমরা এখানে Ctrl Z দিই, ইসরাত জাহান। এবার দেখি নিচের দিকে আসেন, ইন্টারনাল লিঙ্কটাও হয়ে গেছে, লেন্থটাও ভালো হয়ে গেছে, কি ফ্রেজ ডেন্সিটি মানে হচ্ছে 11 বার হচ্ছে আপনার ইসরাত জাহান কথাটা চলে আসছে পুরো ওয়েবসাইটের ভিতরে, এজন্য হচ্ছে এটাকে আপনাকে বলে দিচ্ছে যে গুড। বাট আপনি যদি কম হন সেই ক্ষেত্রে কি ফ্রেজ ডেন্সিটিটা, অর্থাৎ মেইন কিওয়ার্ডটাকে যদি কম ইউজ করেন আপনাকে এখানে রেড মার্ক দেখাবে। আপনি যত খুশি যতবার মানে ইউজ করা যায় আপনার প্রধান কিওয়ার্ডটাকে আপনি অবশ্যই ইউজ করবেন। ঠিক আছে, এই কথাগুলো এখানে বলতেছে। তারপর দেখেন আমি একটু উপর থেকে আসি, আউটবাউন্ড লিঙ্কস, নো আউটবাউন্ড লিঙ্কস অ্যাপিয়ার ইন দিস পেজ, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে কোনো এক্সটার্নাল লিঙ্ক নাই, অর্থাৎ বাহিরের কোনো ভিডিও নাই, বাহিরের কোনো সোর্স নাই, সোর্সের কোনো লিঙ্ক নেই। এই জিনিসগুলোর জন্য হচ্ছে আপনাকে এই কাজগুলো এখানে বলে দিচ্ছে যে না, আপনার এগুলো যদি করতে হয় তাহলে অবশ্যই আপনাকে
মানে এই আউটবাউন্ড লিঙ্ক ইউজ করতে হবে। তো আউটবাউন্ড লিঙ্ক ইউজ করার জন্য আমরা একটু এখানে আপডেট করি, আমাদের যেতে হবে হচ্ছে এডিটরে, ঠিক আছে? ওইখান থেকে আমাদের ওয়েবসাইটটাকে একটু এডিট করতে হবে, তারপর হচ্ছে বাকি কাজ। আমরা এডিট উইথ এলিমেন্টারে যাচ্ছি, এখান থেকে যাচ্ছি, আমরা এই পেজটা এভাবেই রাখলাম, কারণ যা করলাম সেগুলো যেন সেফ থাকে। আমরা ওয়েবসাইটকে এডিট করবো এবং সেখানে হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল লিঙ্ক আমরা ইউজ করব, তাহলে দেখবেন আউটবাউন্ড লিঙ্কের ওইটা চলে আসবে। হ্যালো, বাসায় বাসায় ক্লাস নেই। আইতেছি একটু পরে, খাওয়া দাওয়া করে নিই, ক্লাস শেষ করে খাওয়া দাওয়া করে দেখি, আইলে ফোন দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো আমাদের এখানে যাব, আমরা হচ্ছে কোথাও না কোথাও আমরা বাইরের কোনো একটা লিঙ্ক আমরা এখানে ইউজ করব, যেন হচ্ছে আমাদের আউটবাউন্ড লিঙ্ক যে কথাটা আছে সেই কথাটা আমরা যে ইউজ করছি সেটা যেন আমাদের বুঝে, এটা হচ্ছে আমাদের এসইও ফ্রেন্ডলি। ওই যে একটু কথা বললাম না যে একটা ওয়েবসাইটের হেল্প নিয়ে আপনিও বড় হয়ে যাচ্ছেন বা হচ্ছে এসইও হয়ে যাচ্ছে, সেই কথাটা। তো আমরা হচ্ছে ধরেন এই অ্যাবাউট মিতে বা হচ্ছে ডাউনলোড সিভিতে ক্লিক করলে আমরা বলতেছি যে না, অন্য একটা জায়গায় চলে যাবে। সেটা কোথায় যাবে? ধরেন যে হচ্ছে webmaster.com বা এরকম কিছু, বা আমরা একটু ওয়ার্ডপ্রেস যেতে চাই, ঠিক আছে? আমরা চাই যেন হচ্ছে যখন আমাদের ওই ডাউনলোডে ক্লিক করবে তখন হচ্ছে আমাদের এই লিঙ্কটাতে যাবে, অর্থাৎ একটা এক্সটার্নাল লিঙ্ক আমি ইউজ করলাম, আপডেট করেন, ঠিক আছে? এবং এইখানে এসে হচ্ছে আপডেট করার পর আমরা এই জায়গাটাতে রিলোড দিব, দেখবো যে আমাদের এইখানে যে আউটবাউন্ড লিঙ্কের যে জন্য যে রেড মার্কটা ছিল সেটা আর থাকবে না। কোথায়? নিচে নেমে আসছে বেশি, এখান থেকে যাই, এই যে আউটবাউন্ড লিঙ্কসের জন্য যে রেটটা আছে সেটা আর নাই, থাকবে না। সেভ করলাম, এইখানটাতে হচ্ছে রিলোড দিচ্ছি। ওকে, তো দেখেন আগের থেকে কিন্তু একটু কালারটা গ্রিন হবে আই থিঙ্ক। আগে যেমন ইয়া ছিল, অরেঞ্জ কালার ছিল, এখন একটু বেটারের দিকে যাচ্ছে। আর এখানে হচ্ছে একটু বেটার আছে, আমরা এখানে ক্লিক করি, দেখেন আউটবাউন্ড লিঙ্কটা কিন্তু গ্রিন হয়ে গেছে। তারপর কিফ্রেজ ইন্ট্রোডাকশন, অর্থাৎ কিফ্রেজের ভিতরে আপনার মানে কিফ্রেজ ইন্ট্রোডাকশনের ভিতরে নাই, আপনার যে ওয়েবসাইট আছে এখানে যেমন হচ্ছে আবার স্ট্রং ডিটারমাইনেশন যে কথাটা আপনি লিখছেন আপনার ওয়েবসাইটের ইন্ট্রোডাকশনের মধ্যে, সেই জায়গায় হচ্ছে আপনার এই কথাগুলো নাই, মানে আপনার মেন কিওয়ার্ডটা নাই। আপনি যেটা করতে হবে এখানে আপনাকে আপনার মেন কিওয়ার্ডটা অবশ্যই আপনার প্রথম কন্টেন্টের প্রথম প্যারাগ্রাফে যে কোনো জায়গায় আপনাকে ইউজ করতে হবে, এটা হচ্ছে ওদের মানে রুলস। তো এখানে আমরা লিখতেছি হচ্ছে ইসরাত জাহান, সেভ করি, মানে আমরা হচ্ছে কথাটাকে যত বেশি পারি আমরা কিফ্রেজ যেখানে খুশি মানে আমাদের যে জায়গায় বলতে হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডটাকে ইউজ করতে আমরা ইউজ করব। যদি যত বেশি ইউজ করা হবে আপনার গুগল র্যাঙ্ক করার পসিবিলিটি তত বেশি। আমরা এবার হচ্ছে এটাকে রিলোড দিচ্ছি, তাহলে দেখবো আমাদের কিফ্রেজ ইন্ট্রোডাকশনটাও আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। প্রবলেম 3টা থেকে হয়ে যাবে 2টা, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি এটাকেই সেই আর্টিকেল হিসেবে ধরে নেয়, মেইন আর্টিকেল হিসেবে। আসেন, রিলোড নিচ্ছে, কিফ্রেজ এন্ড ইন্ট্রোডাকশন, আচ্ছা হয় নাই, মেক শিওর দ্য টপিক ইজ ক্লিয়ার ইমিডিয়েটলি। এটাই হচ্ছে ওই যে আপনার প্রথম যে ডেসক্রিপশনটা আপনি লিখবেন ওয়েবসাইটের ভিতরে, যেমন হচ্ছে এখানে আপনি যদি একটা শর্ট ডেসক্রিপশন দিতেন এটাই হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড হতো, এবং সেই জায়গাতে হচ্ছে আপনি যদি ইসরাত জাহান কথাটা লেখা থাকতো আপনার এই কথাটা তখন মানে ইউজ করে এই প্রবলেমটা সলভ হয়ে যেত। আচ্ছা, তারপর হচ্ছে আপনাকে বলতেছে কিফ্রেজ ইন সাব হেডিং, মোর কিফ্রেজ অন সিনোনিম অন H2 and H3 সাব হেডিং। আপনাকে যেটা বলতেছে যে আপনার কিফ্রেজগুলো কিন্তু H2 H3 এই কিওয়ার্ডে আছে, অর্থাৎ এই ট্যাগের ভিতরে আছে। আপনাকে যেখানে যেখানে এইগুলো ইউজ করতেছেন অন্যান্য জিনিসগুলোকে আপনি ট্যাগগুলোকে চেঞ্জ করে দিতে হবে, মানে এটার অনেক বেশি ইউজ হয়ে গেছে। ইউজ মোর কিফ্রেজ অর সিনোনিম ইন ইউর H2 এবং হচ্ছে H3 মানে সাব হেডিংসের ভিতরে। কথাটা হচ্ছে আপনি যেখানে এই ইসরাত জাহান কথাটা লিখতেছেন বা যাই কিছু লিখতেছেন না কেন, যে এই ধরনের কথাগুলো, সেখানে অবশ্যই আপনাকে H2 ট্যাগটাকে ইউজ করতে হবে। সাপোজ আমি হচ্ছে একটা হেডিং ট্যাগ নিচ্ছি, এখানে গেলাম এবং হেডিং ট্যাগের ভিতরে আমি এখানে লিখতেছি আমার কিওয়ার্ডটা, মেইন কিওয়ার্ড ইসরাত জাহান। অনেক প্যারা এই কাজগুলো, অবশ্যই আপনাকে H2 বা হচ্ছে H3 এইরকম একটা কিওয়ার্ডের ভিতর হচ্ছে আপনাকে এই জিনিসটা রাখতে হবে। তারপর হচ্ছে আপনি আপনার ফন্ট সাইজ অনুযায়ী এগুলোকে ছোটো করেন বড় করেন, হ্যাঁ সেটা ম্যাটার করবে না, তবে অবশ্যই আপনাকে কিওয়ার্ডগুলোকে
এরকম মানে H1 H2 মানে H2 হেডিং সাব হেডিং ট্যাগের ভিতরে অবশ্যই আপনাকে রাখতে হবে মেইন ফোকাস কিওয়ার্ডটা, তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করার পসিবিলিটি আরও বেশি বেড়ে যাবে। আমি একটা দিলাম, দেখি এবার রিলোড দিই এখান থেকে। চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আসি রেডি তো হয় না। আচ্ছা, কন্টেন্ট খুবই কম, যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে কন্টেন্টের একটা সমস্যা। তারপর হচ্ছে ইউজ মোর, এটা তো আসলেই আসে নাই। তারপর হচ্ছে কি ফ্রেজ ইন টাইটেল, প্রথম টাইটেলটাতে হচ্ছে দিতে হবে, বাট এটা তো হচ্ছে আমাদের ব্লগ পোস্ট না, তাই না? এইগুলো খুব ভালোভাবে বলা যায় হচ্ছে ব্লগ পোস্টের জন্য। কোনো ব্লগ কি পোস্ট করা আছে, তাহলে হচ্ছে 100% ব্লগ পোস্টগুলোকে র্যাঙ্ক করানো যায়। বাট এটা তো হচ্ছে পেজের ভিতরে তো পেজ টাইটেল, তারপর হচ্ছে মেইন ডিসক্রিপশন প্যারাগ্রাফগুলো ওইভাবে মেনশন করা থাকে না, এই জায়গায় হচ্ছে সমস্যা। তো দ্যাটস হচ্ছে আপনার এই কাজগুলোকে আপনি যদি 100% করতে চান, আপনাকে ব্লগ পোস্ট বা হচ্ছে আপনাকে প্রোডাক্টের মধ্যে এই কাজগুলো ভালোভাবে করা যায়। আচ্ছা, এটা আমরা একটু ইয়াতে দেখব, মানে ব্লগ পোস্ট করে দেখব। আর এইখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি যে ওই যেন ছিল ইমেজ অল্টার অ্যাট্রিবিউট, মানে হচ্ছে আপনার অ্যাট্রিবিউট কল করা নাই ইমেজের মধ্যে। আমরা এখানে ইমেজ কোয়াড ইউজ করছি, এখানে অনেকগুলো ইমেজ কল করা আছে, কিন্তু এই ইমেজগুলোর একটারও হচ্ছে অ্যাট্রিবিউট অল্টার অ্যাট্রিবিউট ইউজ করা নাই। এটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এখানে যদি আমরা ক্লিক করি, আমরা চুজ ইমেজে যাই, ইমেজটাকে সিলেক্ট করব এবং হচ্ছে এখান থেকে জিনিসগুলোর মধ্যে আমরা যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করে জাস্ট আমরা অল্টার টেক্সটটা দিয়ে দিব, মানে আমাদের মেইন ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দেবো। কোনটা ছিল এটা? অল্টার টেক্সট হিসেবে আমি দিতে পারি হচ্ছে ইসরাত জাহান, মানে হচ্ছে আমাদের মেইন ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে আমাদের এখানে থাকবে। মানে আমাদের ইসরাত জাহান দিয়ে ক্লিক মানে সার্চ করলো যেন হচ্ছে আমাদের গুগলে আমাদের ইমেজটা শো করে, এবং এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, যে আপনার ওয়েবসাইট অনেক সময় র্যাঙ্ক করা হচ্ছে ইমেজের জন্য। ইমেজগুলো যদি ঠিকঠাক মতো এইভাবে এসইও করা যায়, আপনার ওয়েবসাইট বেশি ভিজিটর পাওয়া, বেশি র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো ইসরাত জাহান দিলাম, ক্যাপশনও হচ্ছে আমি ইসরাত জাহান দিতে পারি, বা হচ্ছে ক্যাপশনও আপনি সেম কিওয়ার্ডটাই রাখবেন, মানে মেন ফোকাস কিওয়ার্ডটা রাখবেন। ইসরাত জাহান ডেসক্রিপশনও হচ্ছে আপনি একই জিনিস রাখতে পারেন। তারপর হচ্ছে ট্যাগের ভিতরে যদি ট্যাগ দেওয়ার অপশন থাকে, আপনি সেখানেও এগুলো ইউজ করতে পারবেন, মানে আপনার মেইন ফোকাস কিওয়ার্ডটাকে থাকবে। অল্টার টেক্সট তো আপনারা বোঝেন, HTML এ দিচ্ছেন না যে সামহাউ যদি ইমেজ শো না করে সেই ক্ষেত্রে কোনটা শো করবে, ওটাই হচ্ছে অল্টার টেক্সট। আর এই অল্টার টেক্সটটা হচ্ছে এখানে ইউজ করার কথা বলে। তারপর আর কোথায় কোথায় ইমেজ ইউজ করছেন, এইখানে ক্লিক করেন, চুজ ইমেজ, এইখানে আসেন ইসরাত জাহান। আপনাকে গুগলে সার্চ করলে এবার পাওয়া যেতে পারে, বুঝছেন, সম্ভাবনা আছে। যেহেতু আমরা এটাকে লাইভ করে দিছি, সব কিছুই হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেখবো আমরা একটু পরে, এটা শেষ করি। ইসরাত জাহান দিলাম, তারপর হচ্ছে সেভ, ইনসার্ট মিডিয়া। আর কোথায় কোথায় ইমেজ করা আছে সব জায়গায় হচ্ছে আমাদের এই জিনিসগুলো আমরা যখন দিব, এই ইমেজগুলো সহ সব ইমেজে যতগুলো ইমেজ ইউজ করবেন সবগুলো ইমেজে যখন আপনি এভাবে ইউজ করবেন, আপনার ইমেজগুলো অপটিমাইজ হয়ে যাবে, র্যাঙ্ক করবে। ঠিক আছে, আর আপনার এটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য খুব অনেক বেশি হেল্প করা হচ্ছে ইমেজগুলোকে যদি আগে র্যাঙ্ক করানো যায়, আপনার ওয়েবসাইটের ভিজিটর এমনি বেড়ে যাবে। ঠিক আছে, আমরা এবার হচ্ছে এইখানে একটু দেখব আমাদের এই প্রবলেমটা দূর হলো কিনা। যদিও দুইটাতেই দিছি, কারণ আমাদের ইমেজ অনেকগুলো, আমরা দিছি মাত্র দুইটাতে, তেমন কোনো লাভ হবে বলে মনে হয় না। ঠিক আছে, একটা পেজ এসইও করতে গেলে অনেক ঝামেলা, তার থেকে ভালো হচ্ছে, মানে ঝামেলা বলতে অনেক কাজ করা লাগে, বাট সেই থেকে হচ্ছে ইয়ারটা খুব ভালো কাজ করে, কোন স্কোরই বাড়ে না। আচ্ছা, ইমেজ অ্যাট্রিবিউট আসে নাই। আচ্ছা, এখানে ইমেজের হোম পেজ, তো পেজের ভিতরে অনেক ফাংশনালিটি থাকে, এই জিনিসগুলোকে আপনি মানে মেনশন করাতে পারবেন না যে কোনটা আপনার মেন কিওয়ার্ড, কোনটা হচ্ছে আপনার ফিচার্ড ইমেজ, কোনটা কি। সেই জন্য হচ্ছে এই জিনিসগুলো একটু রেডি থাকে। আমরা একটু পোস্টে যাই, কোনো পোস্ট মনে হয় করা থাকলে ভালো হতো। পোস্ট আছে করা ইসে যাবো, কোনো পোস্ট ভাইয়া পোস্ট বলতে মানে হচ্ছে পোস্ট থেকে কিছু পোস্ট করছেন, এই যে এখানে তিনটা দেখা যাচ্ছে, ই কমার্স, এটা সেটা। আমরা এখান থেকে একটা এডিট করি, ই কমার্স 2020, মানে এই যে পোস্ট থেকে যে পোস্টগুলো করি আমরা আর কি, ওই ধরনের পোস্টগুলো, এই পোস্টগুলো কিন্তু আমাদের এসে করা লাগে। হ্যাঁ, ব্লগ ওইগুলোর কথাই বললাম। আচ্ছা, শারিকুল ভাই জয়েন করলো কখন আবার? আজকে 7 জন আছেন, ভালো তো। প্রতিদিন এরকম যদি মানুষ একজন একজন করে বাড়ে সেটা খুবই ভালো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ব্লগ পোস্ট। এই ব্লগ পোস্টটাকে এখন হচ্ছে আমরা এসে করবো, পেজ যতটুকু হয়েছে ততটুকুই।
এবার আমরা ব্লগ পোস্টটাকে এসিও করি এবং হচ্ছে স্কোরটা দেখেন একেবারেই ব্ল্যাঙ্ক, মানে জিরো স্কোর, কোনো স্কোরই নেই। আমাদের এটা কি ধরনের পোস্ট হতে পারে? ই কমার্স 2020। আমরা আমাদের ই কমার্সটাকে আমরা এখান থেকে কল করতে পারি আমাদের শুধুমাত্র এসিও মেইন কিওয়ার্ড হিসেবে দিলাম, একটু অরেঞ্জ কালারে আসছে, এটাই আমাদের এখন ইউজ করতে হবে সব জায়গায়। আগের মতোই দেখেন এখানে পেজ টাইটেল আপনার কি আছে, ই কমার্স 2020 ইসরাত জাহান। আপনি চাইলে কাস্টমলিও দিতে পারেন 2020, তারপর এখানে দেন হচ্ছে কাস্টম ভেরিয়েবল ইনসার্ট করে দিতে পারেন, আবার চাইলে কাস্টম নিজেও লিখতে পারেন। হ্যাঁ, তারপর এখানে লিখতে পারেন যে ই কমার্স বিল্ড ইউর বিজনেস, এভাবে লিখতে পারেন। মানে আপনি হচ্ছে ইচ্ছাকৃতভাবে অনেক কিছু আপনি দিতে পারেন, বিল্ড ইউর ওন বিজনেস প্ল্যাটফর্ম। দিয়ে দিলেন, দেখেন আপনার টাইটেলটা কিন্তু গ্রিন কালার হয়ে গেল। এভাবে আপনি ওইভাবেও দিতে পারেন, এভাবেও দিতে পারেন, আপনার ইচ্ছা। স্লাইডে আপনি যেটা দিলেন সেটা অটোমেটিক পেয়ে গেছে, ই কমার্স 2020 মানে হচ্ছে আপনার টাইটেলটা, সেটা নিয়ে আমাদের কিছু করার দরকার নেই। এবং এই যে দেখেন প্লিজ প্রোভাইড এ ম্যাটার ডেসক্রিপশন, এই ম্যাটার ডেসক্রিপশনটা আপনি কোত্থেকে আনতে চান? দেখেন আমাদের পোস্টে যদি আপনি একটু নোটিস করেন, আমি একটু পোস্টগুলো এখানে একটু ভিউ করি, পেজের আর দরকার নেই, এগুলোর আর দরকার নেই, ঠিক আছে? পোস্টে যান এবং এখান থেকে হচ্ছে আমরা একটু এডিট করি। অবশ্যই পোস্টের যে ডিসক্রিপশন লিখছেন এটা এখান থেকে আপনি ডিসক্রিপশন নিতে পারবেন। কিছু কথা তো লিখাই আছে, পোস্ট তো আর এমনি এমনি হয় নাই, এই কথাগুলোই লাগবে। যেমন হচ্ছে ই কমার্স, এই যে কথাগুলো আছে এগুলো হচ্ছে ডিসক্রিপশন। আপনি চাইলে এগুলো ম্যাটার ডেসক্রিপশনের মধ্যে শো করাতে পারেন। তার জন্য অটোমেশনটা আপনি ইউজ করতে পারেন। এইখানে ক্লিক করেন, আপনি লেখেন হচ্ছে ডিসক্রিপশন, পার্সেন্টেজ দেন, দেখেন তো এখানে কিছু শো করে। আচ্ছা, ওইভাবে আসে না। ইনসার্ট ভেরিয়েবলে যাই, প্রাইমারি সেপারেটর, আচ্ছা এগুলো ক্লোজ করি। সেপারেটর, প্রাইমারি ক্যাটাগরি, টাইটেল, প্রথমে হচ্ছে সাইট টাইটেল দিচ্ছি, তারপর হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি, সেপারেটর, আর কি ডেসক্রিপশন আসে না। আচ্ছা মেটা লিখি, দেখি আসে কিনা। আচ্ছা যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করতে পারেন, এখান থেকে কয়েকটা লাইন আপনি এখান থেকে কপি করে দিতে পারেন সেই লাইনটার জন্য, যেন হচ্ছে এগুলো ওইখানে শো করে, আপনার মেটা ডেসক্রিপশনে শো করে। আমার এগুলো দরকার নেই, ঠিক আছে? দেন এখানে পেস্ট করেন, সরি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, অনেক বেশি বড় হয়ে গেছে, একটু কমাই দেন, পারফেক্ট। এবং দেখেন এই জিনিসটা এখানে শো করতেছে, এটাই কি বলা হচ্ছে মেটা টাইটেল। আগের মতো ঠিক সেম, স্কোরটা আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখেন একটু স্মাইলি আছে, তবুও স্যাড। তারপর এটা গেলে আমরা হচ্ছে আসি এবার এইখানে, ইন্টারনাল লিঙ্ক নাই, কিফ্রেজ নাই, তারপর হচ্ছে কিফ্রেজ ডেন্সিটি খুবই কম, তারপর হচ্ছে কিফ্রেজ মেটা ডেসক্রিপশনে একেবারেই নাই, তারপর হচ্ছে টেক্সট লেন্থ কোন জিনিসগুলো খুবই কম আছে সেই জিনিসগুলো রেড মার্ক আছে, এবং কিফ্রেজ স্ল্যাগ গ্রেট ওয়ার্ক। তারপর হচ্ছে টাইটেল খুবই ভালো হয়েছে, কিফ্রেজ ইন দ্য টাইটেলের ভিতরে আমরা ই কমার্স কথাটা রেখে আসছে, সেটা ভালো ছিল। প্রিভিয়াসলি ইউজড কিফ্রেজ সেটাও আছে, মেটা ডেসক্রিপশন লেন্থ ঠিকঠাক আছে, তারপর হচ্ছে কিফ্রেজের লেন্থ পুরো ওয়েবসাইটের ভিতরে খুব ভালোভাবে দেওয়া আছে, এবং আউটবাউন্ড লিঙ্ক মানে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক আপনি ইউজ করছেন এখানে কোথাও না কোথাও, যেমন হচ্ছে যে এখানে, তাই না? এখানে যে অনেক জায়গায় হচ্ছে আপনি এক্সটার্নাল লিঙ্ক ইউজ করছেন, এইগুলোর কথা বলছেন। খুবই ভালো হয়েছে এটা। তো এগুলোর জন্য হচ্ছে ওইগুলা গ্রিন মার্ক অলরেডি, আর যেগুলো নাই সেগুলো নাই। যেমন হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আপনার ওয়েবসাইটের ভিতরেই হচ্ছে আপনার কন্টেন্টের ভিতরেই আপনার ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিতে হবে, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আমরা এটাকে ফিক্স করবো। চলেন প্রথম প্রবলেম 1 থেকে শুরু করি। যেমন হচ্ছে কোথাও কি ই কমার্স লেখা আছে, বা ধরেন এই কমার্স লেখাটা, এটার ভিতরে আমরা একটা লিঙ্ক ইনসার্ট করবো, এবং সেই লিঙ্কটা হবে হচ্ছে ধরেন ইসরাত জাহান, এই লিঙ্কটা দিলাম। ওকে, দেখেন নিচের দিকে আসেন, দেখবেন এবার হচ্ছে আমাদের ওইটা প্রবলেম সলভড, ইন্টারনাল লিঙ্ক সলভ হয়ে গেছে। তারপর হচ্ছে কিফ্রেজ ইন ইন্ট্রোডাকশন কোনটা, যে আমাদের হচ্ছে প্রথম যে মেন কিওয়ার্ডটা আছে সেটা, অর্থাৎ এইখানে ই কমার্স কথাটা, এটাই হচ্ছে আমাদের প্রথম ইন্ট্রোডাকশন পার্ট। এই প্রথম ইন্ট্রোডাকশন পার্টের ভিতরে আমাদের ই কমার্স কথাটা লেখা নাই, ই কমার্স লেখা আছে বাট কিন্তু এই যেভাবে লেখা নাই, যেটা আমাদের মেন কিওয়ার্ড হিসেবে দিয়ে আসছিলাম। তো এখানে যদি আমরা এইভাবে একটু রেখে দিই, বা এটার মতোই আমরা করে দিলাম, ঠিক আছে? সেম যদি করে দিই, তাহলে দেখবেন যে নিচের দিকে ওই জায়গাটা ফিক্সড হয়ে গেছে। কিফ্রেজ ইন মেটা, ওই যে কোথায় যেন ছিল ইন্ট্রোডাকশনের ভিতরে, ওয়েল ডান। তারপর কিফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, কিফ্রেজ আমাদের মেটা ডেসক্রিপশনে কি নাই? এই যে দেখেন আমাদের কিফ্রেজ হচ্ছে
হাইফেন ছাড়াটা বা এই যে যেটা আমরা কপি করে আনছি, এইটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। এই মেইন কিওয়ার্ডটা আমাদের ম্যাটা ডিসক্রিপশনে ছিল না এতক্ষণ পর্যন্ত, বাট এখন দিছি। দেখেন নিচের দিকে আসেন, সেগুলো আমাদের গ্রিন হয়ে গেছে। আর এইখানে দেখেন এসইওর স্কোর একদম পুরো গ্রিন, একদম খুবই স্মাইলি একটা ফেস। তারপর নিচে এইখানে আসেন ইমেজ অল্টার অ্যাট্রিবিউট টেক্সট। এই যে আমরা ইমেজটাকে ইউজ করছি, এই যে ইমেজটা, সেই ইমেজটাকে অবশ্যই আমাদের অল্টার অ্যাট্রিবিউট টেক্সটটা দিতে হবে। ক্লিক করেন এখানে, তারপর হচ্ছে টাইটেল, তারপর অল্টার টেক্সট সব কিছু আমাদের দিতে হবে। আমার সেটা হবে আমাদের কিওয়ার্ডটা, মেইন কিওয়ার্ডটাকে দিচ্ছি, কিওয়ার্ড কিফ্রেজ একই কথা, ডিসক্রিপশন দিচ্ছি, সেভ। দেখেন এখানে ওইটাও আমাদের ফিক্স হয়ে গেছে। তারপর হচ্ছে টেক্সট লেন্থের কথা বলা আছে হচ্ছে আমার পুরো টেক্সট হচ্ছে 263 ওয়ার্ডের, বাট আমাকে বলতেছে যে 300 ওয়ার্ডের বেশি করার জন্য উপরের দিকে যাই, কন্টেন্টগুলোকে একটু বাড়াই দিই নিচের দিকে। ধরুন হচ্ছে এখান থেকে কপি করলাম, একটা ট্যাব দিলাম, নিচের দিকে আসেন, বাড়াই দিলাম। এবার দেখেন নিচের দিকে আসেন, সবগুলা গ্রিন অ্যাট এ টাইম। মানে হচ্ছে মেইন কাজে হচ্ছে এসইও করার ক্ষেত্রে আমাদের পোস্টগুলোকে এসইও করতে হয়, এবং ঠিক সেমভাবে যেভাবে করলাম প্রোডাক্টের জন্য, পেজের জন্য, সব কিছুর জন্য আপনি এভাবেই হচ্ছে এসইও করবেন। দেখেন এবার এসইও স্কোর দেখাচ্ছে খুবই মানে ভালো, এবং হচ্ছে গ্রিন। ওর চেহারাটার দিকে একবার তাকান, ইমোজিটা একদম খুশিতে আত্মহারা, মানে এভাবে হচ্ছে সাইনটা দেয়। ঠিক আছে, তারপর হচ্ছে আসেন রিডেবিলিটি। এটা হচ্ছে আমাদের এসইও স্কোর। রিডেবিলিটি মানে হচ্ছে আমার প্রত্যেকটা যে কন্টেন্ট আমরা ইউজ করলাম, সেই কন্টেন্টের উপর এবার হচ্ছে ওরা রিসার্চ করবে বা হচ্ছে জাস্টিফাই করবে যে আমার কন্টেন্ট কতটুকু এসইও ফ্রেন্ডলি হয়েছে। নিচের দিকে আসেন, মানে লেন্থ ঠিক আছে, প্যারাগ্রাফের লেন্থ ঠিক আছে, তারপর হচ্ছে কনজিকিউটিভ সেন্টেন্স, এই কথাগুলোর ঠিক আছে। প্যারাগ্রাফ লেন্থ মানে হচ্ছে খুবই কম হওয়া যাবে না, অনেক বড় প্যারাগ্রাফ হতে হবে। কনজিকিউটিভ সেন্টেন্স, এনাফ ভ্যারাইটি ইন ইউর সেন্টেন্স, মানে হচ্ছে কথার মধ্যে ভ্যারাইটি আছে, মানে একই কথা বারবার লেখেন নাই। তারপর প্যাসিভ ভয়েস ইউজ করছেন অনেক বেশি, দ্যাটস গুড। তারপর হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডস, 26.1% অফ দ্য সেন্টেন্স কন্টেন ট্রানজিশন ওয়ার্ডস হুইচ ইজ এনাফ বলছে, ঠিক আছে, বাট নট গুড। আপনার যদি আরও দরকার হয় আপনি ইউজ মোর অফ দ্যাম, এভাবে এখান থেকে ক্লিক করে দেখতে পারেন যে আসলে কী করার কথা বলতেছে, ট্রানজিশন ওয়ার্ড মানে কি। তারপর এখানে দুইটা জায়গায় একটু প্রবলেম আছে। ফ্লেশ রিডিং ইজ, মানে দ্য কপি স্কোর অফ টেস্ট কনসিডার বাই ডিফিকাল্ট টু রিড, মানে এমনভাবে কপি করা আছে আপনার আর্টিকেলটা আসলে ঠিকঠাক মতো লেখা হয় নাই। আপনি যদি এখন এই রিডেবিলিটিটা ফিক্স করতে চান, আপনাকে অবশ্যই খুব ভালো কন্টেন্ট রাইটার দিয়ে হচ্ছে কন্টেন্ট রাইট করাইতে হবে, তাহলে হচ্ছে আপনার এই প্রবলেমটা আপনি ফিক্স করে ফেলতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে সাব হেডিং ডিস্ট্রিবিউশন, ইউ আর নট ইউজিং এনি সাব হেডিং অলদো ইউর টেক্সট ইজ রেদার লং। আমার টেক্সটগুলো যদিও অনেক বড়, কিন্তু এখানে আমি কোনো সাব হেডিং ইউজ করি নাই। যেমন হচ্ছে আমি ধরেন এখানে ই কমার্স সাপোর্টেড বাই এই কথাটাকে আমি এখান থেকে সিলেক্ট করি, কি আসে না কেন, সিলেক্ট করলাম। আমি এখান থেকে দেখি কোনো হেডিং ট্যাগ দেওয়া যায় না, টেক্সট কালার, হরিজন্টাল লাইন, ইনসার্ট রিড মোড ট্যাগ। আচ্ছা এখানে যদি ক্লিক করি, আচ্ছা এটা না, পেস্ট, টেক্সট মোডে গিয়ে চেক করেন তো। টেক্সট মোডে এইখান থেকে গেলে হচ্ছে আমরা করতে পারবো, মানে কাস্টম ভাবে কোড দিতে হবে, কাস্টম কোড। যেমন হচ্ছে আমরা এই যে সাপোর্টেড বাই এই কথাটাকে হচ্ছে আমরা একটা H1 এর ভিতরে এইভাবে ফালাই দিতে পারি। ঠিক আছে, আমাদের সাব হেডিং দেওয়া নেই, আমরা H2 দিতে পারি। ঠিক আছে, একদম নিচে এই পর্যন্ত, কোন পর্যন্ত আসছে ও? আচ্ছা আমরা যে এই বাই পর্যন্ত কথাটাকে আমরা H2 এর ভিতরে রাখি, তাহলেই হবে। /H2 এভাবে হচ্ছে আপনি ট্যাগের ভিতরে আপনি ইউজ করতে পারেন। দিলাম, দেখেন ই কমার্স ইজ সাপোর্টেড বাই এইটা। নিচের দিকে আসেন, রিডেবিলিটি কিন্তু আগের থেকে একটু বেটার হয়েছে, তাই না? এরকম কিছু জিনিস আপনি করতে পারবেন, এবং হচ্ছে বাকি কাজগুলো যদি হয়, আপনি যদি নিজে কন্টেন্ট রাইটার হয়, আপনি এই কথাগুলোকে আপনি ফিক্স করতে পারবেন যে ডিফিকাল্ট টু রিড, আপনাকে আরেকটু বেশি ইজিয়ার কথা লিখতে হবে। এবং ট্রানজিশন ওয়ার্ড, এই কথাটা কি, যে আপনার হোয়াট ইজ ট্রানজিশন ওয়ার্ড ইজ দ্য লাইক বাট অলসো, মানে কনজাংশন, যে কথাগুলো কনজাংশন আমার খুব বেশি কম ইউজ করা হয়ে গেছে, তবে আর একটু বেশি দেওয়া উচিত ছিল। ধরেন এখানে আমি একটু বাট লেখাটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে অ্যান্ড দেওয়া আছে, তারপর আমরা কোথাও না কোথাও যে আমরা হচ্ছে অর দেওয়া আছে এখানে, আবার কোথাও না কোথাও কিছু দিয়ে দিই, ডাটা থ্রো অর এভাবে ওয়েভ। দেখি বাড়ে কিনা, আগের থেকে কি একটু বাড়ছে? ট্রানজিশন 29 হয়ে গেছে। আরও যদি দিই এভাবে যে কোনো জায়গায় খালি দিতে থাকবেন, মানে যদি এমন হয় সোশ্যাল অর মিডিয়া,
দিলাম, দেখেন নিচের দিকে আসেন, স্কোর আরেকটু বাড়তেছে 21%, এবার কমে গেছে, মানে হচ্ছে আপনি যে দিচ্ছেন, আচ্ছা 29.29, আরেকটু দেই কোথাও না কোথাও, অ্যান্ড অনেক অ্যান্ড দেওয়া আছে, ডাটা থ্রো, আমরা এখানে দেই হচ্ছে বাট, কনজাংশনগুলো এই যে দেখেন এবার হচ্ছে সে রেড হয়ে গেছে, মানে আমার অ্যান্ড বাট অর এই কথাগুলো খুব বেশি কম ইউজ হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই। এবং এইখানে যেটা করছে যে কপি স্কোর, মানে রিডেবিলিটিটা খুব বেশি ভালো না, একটা প্রবলেম আছে, সেটা কন্টেন্ট রাইটারের জন্য, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে প্রোডাক্ট বলেন, পেজ বলেন, ব্লগ পোস্ট বলেন, সবগুলোকে হচ্ছে যখন আপনি এসিও করবেন, পুরো ফুল ওয়েবসাইট যখন এভাবে এসিও হয়ে যাবে, আপনারটা ওয়েবসাইট এসিও বা গুগল র্যাঙ্ক করতে মানে ইজি হয়ে যাবে। সবাইকে বুঝলেন? এইগুলোই হচ্ছে আমাদের অন পেজ এসিও, ঠিক আছে। আমাদের এন্ড থেকে একটা ওয়েবসাইটকে এসিও করার জন্য এই কাজগুলো আমরা করে দিতে পারি। এবং এসিওর কাজ যদি এমন হয় যে আপনাকে ইউজড দিয়ে এসিও করে দিতে হবে, আপনি এই ধরনের কাজ ক্লায়েন্টের কাছ থেকে চোখ বন্ধ করে নিতে পারেন। তবে অবশ্যই তাকে বলে নেবেন যে মানে এই অন পেজ এসিও করে সে যেন গুগল র্যাঙ্কে ফার্স্ট পেজে আসার চিন্তা না করে, ঠিক আছে। ওকে, আমরা দিলাম। আমরা এবার যদি আমরা একটু ইসরাত জাহান লিখে সার্চ করি গুগলে, কি আসে দেখি। আরে ইসরাত জাহান সার্চ করলাম, দেখি আপনাকে তো পাওয়ার কথা। ইসরাত জাহান ফেসবুক, যদি আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করে, নর্থ সাউথ ইউনিভার্সিটি, উইকিপিডিয়া কেস, মানে যদি কোনো সেলিব্রিটি থাকে সেক্ষেত্রে আপনাকে একটু পাওয়া কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে, আপনাকে অনেক কাজ করতে হবে। হ্যাঁ, আসলে এটা তো জাস্ট একটা মানে ডেমো হিসেবে দেখানো। তবে যদি আপনারা নিজেদেরকে খুব বেশি মানে এসিও করতে চান, খুব ভালোভাবে হচ্ছে অনেক কিছু মানে সেলফ এসিও কীভাবে করতে হয় সেটা একটু দেখতে হবে। সেলফ এসিওর জন্য অনেক কিছু প্রয়োজন, আপনার সোশ্যাল মিডিয়া থাকতে হবে অনেকগুলা, সেই হিসেবে সেখানে আপনার ইমেজগুলো যে আপনি আপলোড করতেছেন সবগুলো এসিও করে ইমেজ আপলোড করতে হবে, অলটাটা শুরু করে এভরিথিং। আরে ক্লায়েন্টের নক আসছে। ওকে, ঠিক আছে, সবাই বুঝলেন তো তাহলে নাকি? ওকে, যদি হয় আপনারা হচ্ছে এসিওটা প্র্যাকটিস করবেন, এটার ভিডিওটা আর হচ্ছে শপিফাইয়ের ভিডিওটা দুইটা আমি একসাথে দিয়ে দিব, দুইটাই হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে আমরা নতুন কিছু দেখব, ঠিক আছে। ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ, খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া।